বর্তমান জেনারেশনকে অনেকে সরাসরি বেয়াদব জেনারেশন বলে ফেলছে যে এরা খুব বেয়াদব এবং এদের আদব কায়দা নেই। তো এটা সাদ্দাম মাল নামে একজন অভিনেতা, তিনি খুব ভালো অভিনেতা, তিনিও এটা সরাসরি বলে দিয়েছেন যে এরা আসলে খুব বেয়াদব। আসলে যাই হচ্ছে যাই হবে এগুলো অবশ্যই কারণবশত এবং এর পেছনে যুক্তি কারণ ছাড়া আসলে কোনো কিছুই হয় না। এই যে পানিও নিচের দিকে গড়ায় যে কোনোভাবে, ওই দিকটা নিচু। এখন কথা হচ্ছে যে আমরা ছোটোবেলায় টার্মিনেটর 2 বা কোনো একটা মুভিতে দেখেছিলাম যে ছেলে বাবাকে বলছে যে, ওই যেমন বাবার নাম মিস্টার বেন, মিস্টার বেন, মিস্টার বেন। তো এই যে বাবাকে ছেলে যে ছোট্ট বাচ্চা যে মিস্টার বেন বলছে, এটা তো ওরাই শিখিয়েছে। আসলে মানুষের যে ব্যক্তিত্ব, প্রত্যেকটা মানুষেরই তো আলাদা একটা অস্তিত্ব রয়েছে। এখন নিজেকে পৃথিবীর বুকে আইডেন্টিফাই করতে পারা, নিজেকে চিনতে পারা, এই কারণে যেই ব্যক্তিত্ব অর্জন হয় মানুষের, সেটা তো আর আসলে আমাদের সময় ছিল না। এখন আমাদের সময় আমরা যারা গত শতাব্দীর জেনারেশন, বিশেষ করে জেনজেডও যদিও গত শতাব্দীর শেষের দিকের একেবারে, তা আমাদেরকে মিলেনিয়া বলা হয়ে থাকে। তো এরা হচ্ছে জেনারেশন জেড, 97-এর পর থেকে, এরপর আলফা, তারপর বিটা গামা আছে কি না জানি না। এখন আসলে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির জন্যই মানুষের ভিতরে আসলে নিজের ভিতরে একটা আইডেন্টিটি চলে আসছে। এই আইডেন্টিটির জন্য হয়তো এরা নিজেকে, নিজের অবস্থানটা, পৃথিবীর বুকে নিজের অবস্থানটাকে শক্ত করে ধরতে চায়, এমন হতে পারে। তবে এর ভিতরে কিছু গ্যাপ রয়েছে। যেমন আমাদেরকে বলা হতো, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি তখন বলা হতো যে আমাদের এক স্যার খুব আফসোস করে বলতো, তোমরা তো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির যুগের ছেলেপান। আমরা আসলে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির সাথে যেই সময় যুক্ত হয়েছি তার 10 বছর আগে পৃথিবীতেই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এসেছে বলা যায়। 2003, 4, 5 এই সময় থেকে হলে তার 10 বছর আগে থেকে। যেমন ইয়াহুই শুরু হয়েছে 90 দশকের শুরু থেকে, ইন্টারনেটই শুরু হয়েছে 1980 সালের দিকে হবে এরকম, বা তার উপরে, ওই শেষের দিকে হতে পারে। তো ইন্টারনেট পৃথিবীকে বদলে দিচ্ছে, এটাও সত্য। তবে আমাদের ভিতরে একটা গ্যাপ তৈরি হচ্ছে, যে গ্যাপটা আসলে আমরা ছোটোবেলায় শুনেছি উন্নত বিশ্বে রয়েছে। অর্থাৎ যারা হচ্ছে বাবা মা হচ্ছে 18 বছরের পরে আর কারো দায়িত্ব নিচ্ছে না, তারপর ছেলেপান তাদের নিজের দায়িত্বেই তাদের ভবিষ্যৎ গুছাচ্ছে। বাবা মার সম্পত্তি বাবা মার, ছেলেরটা ছেলের, এরকম আর কি। তো আমাদের দেশে যেই আসলে ব্যবস্থা, এখানে বলা প্রয়োজন যে আমাদের মধ্যবিত্ত একটা একদম পুরা ছেঁড়া খাতা জেনারেশন। এইখানে আমাদের এইসব তৃতীয় বিশ্বের দেশে মধ্যবিত্ত একটা খুব একটা প্যারাময় বিষয়। আমরাই একটা প্যারা। আমরা মধ্যবিত্ত পরিবারই বড় হয়েছি। প্যারা কেন? এটা আমাদের পরিবার আমাদেরকে অনেকগুলো গণ্ডি তৈরি করে দেয়। এই গণ্ডিগুলো আসলে তখনকার সমাজে হয়তো প্রয়োজন ছিল, ভবিষ্যতে প্রয়োজন হবে না। এরপরও হয়েছে কি, কিছু কিছু মানে আদব বহির্ভূত বিষয়গুলো এমন হয়ে যায় যেটা আসলে আদব লেহাজ একেবারে জানে না, এমন হয়ে যায়। সেটা আমি স্বীকার করছি। তবে সেটা বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে, তার পারিপার্শ্বিক পরিবেশের কারণে, যেটা হয়তো সংশোধন যোগ্যও নয়। আমরা দেখছি ইদানিং কিছু কিছু বিষয়। তো যেটা বলতে চাচ্ছিলাম যে মধ্যবিত্ত আসলে একটা সংকুচিত একটা সমাজ, যেই সমাজের ভিতরে সংকোচই, উঠতে বসতে খেতে নিতে সব জায়গায় সংকোচ। বিশেষ করে বলা যায় যে উন্নত বিশ্বে যদি আপনি দেখেন, সেই সব জায়গায় আসলে মানুষ বিয়ে করে কখন? মানুষ বিয়ে করে 21, 22, 25-এর নিচে তো করবেই। 25-এর পরে তারা বলে থাকে যে আসলে এখন আর বিয়ের বয়সই নেই। কিন্তু আমাদের নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত আমাদের এই দেশেও দেখবেন এরা কিন্তু আসলে সঠিক সময়ে বিয়ে শাদী করে ফেলছে। এদের বিয়ের জন্য কিন্তু 32 বছর 35 বছর অপেক্ষা করা লাগে না, 40 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করা লাগে না। এটা আসলে একটা ভুল পদ্ধতি। এটা হচ্ছে ওই আমাদের মধ্যবিত্তের সংকোচনের একটা উদাহরণ, যেই সংকোচন সমাধানযোগ্য, সময়ের সাপেক্ষে। এবং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির জন্য হয়তো একদিন এই সমস্যা, হয়তো একদিন না, প্রায় হয়ে বসেছে, প্রায় হয়ে যাচ্ছে। কারণ এখন ইনকামের দিকে যদি তাকাই, ইনকামের দিকে তাকালে এখন মধ্যবিত্ত আসলে আয়ে নিম্নবিত্তের পর্যায়ে চলে গেছি আমরা। কারণ ওই রাস্তার পাড়ে ঝালমুড়ি বিক্রি করলেও নগদ নগদ 2000, 1500 টাকা আয় করতে পারে, এমন
অনেক লেবার ক্লাস প্রফেশনও রয়েছে, 1,500-2,000 টাকা আয় করা তাদের জন্য এমন কঠিন কিছু নয়। কিন্তু চাকরি বাকরি করে এটা সম্ভব নয়। আবার মধ্যবিত্তের হচ্ছে ফিট হয়ে চলা লাগবে, এটা এখানে যাওয়া লাগবে, সেখানে যাওয়া লাগবে, এটাতে চলা লাগবে, সেটাতে চলা লাগবে, অনেক অনেক বিধিনিষেধ, অনেক গণ্ডি। যে বিধিনিষেধ আর ওই গণ্ডিগুলোর জন্য আসলে এদের আরও বেশি সমস্যা। চাইলেই একটা কিছু করতে পারছে না, এটা পরা যাবে না, এটা খাওয়া যাবে না, এখানে থাকা যাবে না, অনেক রকম প্রবলেম। তবে এই প্রবলেমগুলো একসময় আসলে ঠিক হয়ে যাবে। আমাদের দেশের এই প্রবলেমগুলো অবশ্যই ঠিক হয়ে যাবে, সময় সাপেক্ষ, তবে এটা প্রায় হয়ে এসেছে। অনেক কিছুর পরিবর্তন দরকার রয়েছে। তবে এখন গুটি কয়েক মানুষ অনেক ধরনের মানে বিজনেসগুলোতে অনেক ধরনের সুবিধা ভোগ করে থাকে, এইগুলো আসলে ওয়েল ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। সময়ের সাপেক্ষে অনেক অনেক পেশায় আসছে না, অনেক পেশাকে ছোট মনে করছে, যে কারণে হয়তো এমনটা হচ্ছে। তবে এমন হয়ে যাক যে যেই পেশায় থাকুক, যে কাজই করুক, সেটাকে অবশ্যই মানুষ শ্রদ্ধা করছে এবং সমান চোখে দেখছে। এখানে কেউ কাউকে ছোট বা বড় করে দেখছে না, এমন অবস্থাটা হয়ে যাবে। কারণ ওই যে বড় বাড়ির পোলা বা বড় বংশের পোলা, ওইসব কথাবার্তা আসলে এখন আর টিকবে না, এমন একটা সময় চলে আসছে। নিজস্ব এন্টারপ্রিনিয়ারশিপই আসলে অনেক ক্ষেত্রে দেখা গেছে ভালো, এবং এরা অনেকেই ভালো করছে। তো এখানে একটা সমিল রয়েছে, সমিলটা একটু দেখাচ্ছি। এখানে আমাদের বরিশাল অঞ্চলে রেল লাইন নেই, একটা রেল পাওয়া গেছে। টয় রেল, ভেরি টয় ট্রেন না, আবার টয় ট্রেন রয়েছে ইন্ডিয়াতে। সচেতন বাংলাদেশের অপেক্ষায় আমরা। তো উন্নত বিশ্বের যেই কথাটা বলতে চাচ্ছিলাম, যে উন্নত বিশ্বের মানুষ আসলে উচ্চশিক্ষিত হতে পারে খুব কম, তাদের পক্ষে আসলে অনার্স মাস্টার্স পড়ালেখা করা আমাদের দেশে যতটা সহজ, তাদের ওই সব দেশে কিন্তু ততোধিক কঠিন, অনেক কঠিন। কারণ ওই যে বাবা মায়ের দায়িত্ব আসলে শেষ হয়ে যায় 18 বছরের পরেই, আর আমাদের দেশে বাবা মায়ের দায়িত্ব কিন্তু 40 বছরেও শেষ হচ্ছে না। সেই জন্যই কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল বলা চলে। তবে যতটুকু দুর্বল রয়েছে, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারলে হয়তো এটা আরও ভালো হবে। আমাদের দেশে তো উচ্চশিক্ষা পর্যন্ত অবৈতনিক, উন্নত বিশ্বে এমনটা নেই। উন্নত বিশ্বে উচ্চশিক্ষার জন্য অনেক টাকা খরচ করতে হয়, এটা আমরা আসলে ভুল বুঝি। তো সব কিছুই আসলে প্রশ্নের সম্মুখীন হোক কেন। আসলে একজন অনার্স মাস্টার্স করে ফেলবে, অথচ ওই অ্যারিস্টটলকে চিনবে না, ফিলোসফি বা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হয়ে, এটা তো হতে পারে না। তো এই ধরনের পড়ালেখা, এই ধরনের উচ্চশিক্ষা বন্ধ হোক। উচ্চশিক্ষার যোগ্য যারা, দেশের 20% লোক হোক আর 15% লোক হোক, তারাই উচ্চশিক্ষিত হোক, এবং অন্য যারা আছে তারা টেকনিক্যাল ক্যাডারে শিক্ষা লাভ করুক, যেটা দেশের জন্য কাজে লাগবে। আমি নিজেও অনুপযুক্ত হলে সেটা অবশ্যই বিবেচনাযোগ্য। আমার ব্যক্তিগত বিষয় কেউ দয়া করে আমলে আনবেন না, এটা আশা করছি। আমিও হয়তো আমার সাবজেক্ট বেসড কর্মে নিয়োজিত নই, ক্ষমা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। একটা আগামী সুন্দর বাংলাদেশের অপেক্ষায় আমরা।